শাশুড়ি মারা যাওয়ার আগে আমার যাকে দিয়ে গেলেন ২টা দোতলা বাড়ি আর আমাকে দিয়ে গেলেন মাত্র ৫০,০০০ টাকার একটা সঞ্চয়পত্র। মনে মনে হেসে ব্যাংকে ঢুকেছিলাম, ভেবেছিলাম টাকাটা তুলে জীবনের এই অধ্যায়টা চিরদিনের জন্য বন্ধ করে দিব। কিন্তু ১ মিনিটও পেরোয়নি, ব্যাংকের কর্মকর্তা আমার দিকে বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি নিশ্চিত এই টাকাটা আপনি এখনই তুলতে চান? কারণ এই হিসাবের সঙ্গে এমন একটা বিষয় জড়িয়ে আছে যেটা আগে আপনার জানা দরকার। আর আমি সেই দিনে বুঝেছিলাম আমার শাশুড়ি মৃত্যুর আগে গোপন একটা সত্য লুকিয়ে রেখে গিয়েছে, আর সেই সত্য পুরো পরিবারকে উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। হাসপাতালে ক্যাবিন জুড়ে শুধু ভেন্টিলেটর টানা শব্দ, টিপ টিপ টিপ। শব্দটা যেন কাউকে বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং শেষ কয়েকটা মুহূর্ত গনে চলেছে। ক্যাবিনের ভিতরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। শাশুড়ি রওশনারা বেগমের স্বাস্থ্য খুবই ক্ষীণ। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী ধীরে ধীরে শাশুড়ি রেখে যাওয়া উইল খুলছিলেন। আমার নাম মেহেরিন, এই বাড়ির বড় ছেলে রাশেদের স্ত্রী আমি। ৫ বছর ধরে এই সংসারে আছি, কখনো নিজের জন্য কিচ্ছু চাই, যতটুকু পেরেছি এই সংসারে মানুষগুলোর জন্য করেছি। শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, নিয়মিত ওষুধ খাওয়ানো, আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা নিজের দায়িত্ব ভেবে পালন করেছি। কিন্তু সেই ৫ বছরের শেষ প্রাপ্তি হলো মাত্র ৫০,০০০ টাকার একটি সঞ্চয়পত্র। কিন্তু আমার যে সাবিহা, যে ২ বছর ধরে এসেছে, সে পেল ঢাকায় আভিজাত্য এলাকায় ২টা দোতলা বাড়ি। আইনজীবীর উইল পড়া শেষ হওয়া মাত্রই ক্যাবিনে অদ্ভুত এক নীরবতা নেমে আসলো, যেন সবাই নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম ক্যাবিনে সবাই আমার দিকেই তাকিয়ে আছে। কেউ করুণা নিয়ে, কেউ কৌতূহল নিয়ে, কারো চোখে আনন্দের উৎসব। ওইদিকে সাবিহা যেন অভিনয়ের মঞ্চেই উঠে গিয়েছে, দৌড় দিয়ে শাশুড়ির হাত ধরে কান্না করা শুরু করে দিল। আম্মা, আপনি আমাকে এত কিছু দিয়ে গেলেন কেন? আমি তো এসবের যোগ্যই না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শাশুড়ি শেষ শক্তি দিয়ে কাপা হাতে সাবিয়ার হাতটা স্পর্শ করলে সেই হাতে এমন মমতা ছিল যা আমি নিজের জন্য পাইনি। আমি দূরে দাঁড়িয়েছিলাম, হাতে শক্ত করে ধরা সেই সঞ্চয়পত্র। কাগজটা যেন হঠাৎ করে অনেক ভারী হয়ে গিয়েছে। ঠিক তখনই আমার স্বামী রাশেদ এসে আমার পাশে দাঁড়ালো। রাশেদ আমাকে নরম গলায় বলল, মেহেরিন, মন খারাপ করো না। আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু মা ছোটবেলা থেকে আমার ছোট ভাইকে বেশি ভালোবাসতেন, তাই হয়তো সাবিহাকেও বেশি আপন মনে করেছে। সে আমার কাঁধে হাত রাখলো। আমি পরে ইমরানের সঙ্গে কথা বলবো। ২টা বাড়ি তো যে কোনো একটা সমাধান হবে, আর এই ৫০,০০০ টাকা এটা আপাতত উপহার হিসাবেই রাখ। নিজের জন্য যা ইচ্ছা কিনে নিও। আমি কিছু বললাম না। মনে মনে শুধু আমার একটা কথাই ঘুরতেছিল, ৫ বছরের ভালোবাসা, সম্মান, ত্যাগ, এটার মূল্য কি শুধুই ৫০,০০০ টাকা? সেই রাত্রে শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরের দিন দাফন আর জানাজার হলো। বাসায় মানুষের ভিড়। সাবিয়া সাদা কালো মাথায় ওড়না দিয়ে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদছিল, পৃথিবীতে সেই মনে হয় শাশুড়িকে সবচাইতে বেশি ভালোবেসেছিল। আত্মীয় স্বজন সবাই তাকে ঘিরে রেখেছে। আহা মা, নিজেকে সামলাও, রোশন আপা তোমাকেই সবচাইতে বেশি ভালোবাসতো। ২টা বাড়ি তোমার হাতে দিয়ে গিয়েছেন মানে নিশ্চয়ই তোমার উপরে তার ভরসা ছিল। সাবিহা চোখ মুছতে মুছতে বলল, আম্মার দোয়াই আমাদের সবচাইতে বড় সম্পদ। আমরা সব সময় তার ইচ্ছা মতোই চলবো। তার পাশে দাঁড়িয়ে ছিল তার স্বামী ইমরান, সরল মানুষ। স্ত্রীর কথাগুলো শুনে তার চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর আমার স্বামী, সে তো চা বিস্কিট অতিথিদের পৌঁছে দিচ্ছিল। মনে হচ্ছিল এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সবকিছু শেষ হতে রাত হয়ে গিয়েছিল। বাসায় ফিরে আমি একদম ভেঙে পড়েছিলাম। রাশেদ ক্লান্ত শরীরে সোফায় বসে আধো ঘুমে বলল, মেহরিন, তুমি কষ্ট পেও না, সব ঠিক করে দিব। তার দিকে আমি তাকিয়ে রইলাম। আজ আমার প্রথম মনে হচ্ছে এই মানুষটা আমাকে বোঝে, তবে আমার হয়ে দাঁড়ানো সাহসটুকু তার নাই। তার পরের দিনই সিদ্ধান্ত নিলাম আমি টাকাটা তুলে ফেলবো, তারপর এই অপমানের অধ্যায় শেষ করে ফেলবো। সকালবেলা সঞ্চয় পত্রটা নিয়ে ব্যাংকে গেলাম, যে বললাম, আসসালামু আলাইকুম, আমি এই সঞ্চয়পত্রের টাকাটা তুলতে চাই। ব্যাংকের কর্মকর্তা কাগজপত্র নিয়ে কম্পিউটারে সব তথ্য দেখতে শুরু করলেন। প্রথমে সবই ঠিক লাগছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। উনি বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, আবার আমার দিকে তাকাচ্ছেন। তারপর কিছুক্ষণ উনি চুপ করে থাকলেন। তারপর বললেন, আপনার নাম কি মেহেরিন রাশেদ? আমি বললাম, জি। আপনি কি সত্যি টাকাটা তুলতে চান? আমি তখনও বললাম, জি। ম্যাডাম, এই টাকাটা তোলার আগে আপনাকে আগে জানতে হবে এটা সাধারণ কোনো হিসাব না, এটা একটা যৌথ হিসাবের অংশ। আমি বিস্মিত হয়ে বললাম, যৌথ হিসাব কার সাথে? উনি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আপনার আর আপনার যা সাবিহা ম্যাডামের নামে। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি তো কোনোদিন এমন হিসাবের কথা জানিও না। কর্মকর্তা আবারও বললেন, আরেকটা বিষয় আছে। আমি উৎকণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি বিষয়? তিনি ধীরে ধীরে বললেন, এই হিসাব আর ৫০,০০০ টাকার নেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। গলাটা শুকিয়ে গেল। কাপা কণ্ঠে শুধু বলতে পারলাম, তাহলে কত টাকা আছে?